হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গা নিয়ে এসেছি ক্লাস 8-এর তাপের আরেকটি যে ভিডিও। ক্লাস 8-এর তাপের আগের ভিডিওতে তোমাদের আপেক্ষিক তাপ সম্বন্ধে বলেছিলাম। আজকে এটি বলবো, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন সম্বন্ধে। অবস্থার পরিবর্তন সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে পদার্থের কয়টি অবস্থা ও কি কি। পদার্থ আমরা জানি মূলত তিনটি অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন অবস্থা মানে কি? যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে বলা হয় কঠিন পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে তাকে বলা হচ্ছে তরল পদার্থ। আর যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নয় তাকে হচ্ছে গ্যাসীয় পদার্থ। পদার্থে মূলত এই তিনটি অবস্থা লক্ষিত হয়। আর এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পদার্থকে রূপান্তর করা যায় তাপ প্রয়োগের মাধ্যমে বা তাপ নিষ্কাশনের মাধ্যমে, তাপ দিয়ে বা তাপ নিয়ে। তাহলে তাপ দেওয়া বা তাপ নেওয়ার ফলে কোন পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের যে ঘটনা তাকে বলা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন। যেমন এক টুকরো বরফ, তাকে তাপ দিলাম, কি দেখাবে? বরফটি গলে হয়ে যাবে জল, অর্থাৎ কঠিন থেকে হয়ে গেল তরল। আর জলকে যদি আরো তাপ দিই তাহলে দেখাবে জল হবে বাষ্প, অর্থাৎ তরল থেকে গ্যাসীয়। তাহলে এইভাবে কি অবস্থার পরিবর্তন ঘটছে। আর বাষ্প থেকে যদি তাপ নিই তা সেটা হয়ে যাবে জল, আর জলকে যদি আরো ঠান্ডা করি তাহলে সেটা হবে বরফ। তবে সব পদার্থের এই তিনটি অবস্থা থাকে না। কিছু পদার্থ আছে যাদের কিন্তু যে তিনটি পরিবর্তে শুধু দুটি অবস্থা থাকে। যেমন হচ্ছে ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, নিশাদন প্রভৃতি। এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদেরকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এরা কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যায়, তরল হয় না। তাই এদের ক্ষেত্রে শুধু দুটি অবস্থায় লক্ষিত হয়, কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা। এরপর জানবো আমরা গলন সম্বন্ধে। অর্থাৎ যদি পদার্থকে কঠিন থেকে তরল পরিণত করা হয়, যদি একটি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হয় তাহলে কি দেখা যায়? সেই তাপ প্রয়োগের ফলে সেই কঠিন পদার্থটি তরলে পরিণত হয়। আর তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে ওই পদার্থের গলন। গলনের সঙ্গে আসছে গলনাঙ্ক। গলনাঙ্ক বিষয়টি কি? গলনাঙ্ক মানে হচ্ছে যে উষ্ণতায়, প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরল পরিণত হয় এবং যতক্ষণ না সেই কঠিন পদার্থটি সম্পূর্ণ তরলে পরিণত হচ্ছে না ততক্ষণ তার উষ্ণতা স্থির থাকে। সেই স্থির উষ্ণতা বলা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে কিন্তু প্রমাণ চাপ কথা উল্লেখ করতে হবে, কারণ চাপ পাল্টালে কিন্তু পদার্থের গলনাঙ্ক পাল্টে যায়। তাই চাপ কথা অবশ্যই উল্লেখ থাকে যে প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্কের মতো আসছে হিমাঙ্ক। তো হিমাঙ্কে আগে লিখি কঠিনী ভবন। কঠিন ভবনটা জিনিসটা কি? কঠিন পদার্থের গলে তরল পরিণত হওয়াকে বলা হচ্ছে যেমন গলন,
তরল পদার্থের একইভাবে জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে কঠিনীভবন। অর্থাৎ কোন তরল পদার্থের উষ্ণতা হ্রাস করার ফলে, তাপ নিষ্কাশনের মাধ্যমে উষ্ণতা হ্রাস করার ফলে বা তাপ নিষ্কাশনের ফলে সেটি কঠিনে পরিণত হওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে কঠিনীভবন। আর প্রমাণ চাপে যে উষ্ণতায় কোন তরল পদার্থ জমে কঠিন পরিণত হয়, আর যতক্ষণ না সমস্ত তরল কঠিন পরিণত হচ্ছে না তার সেই উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতা বলা হচ্ছে সেই তরল পদার্থের হিমাঙ্ক। যেমন প্রমাণ চাপে জলের হিমাঙ্ক তো 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেখতে পারো প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক যা, প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কিন্তু তাই। অর্থাৎ বরফ যে উষ্ণতায় গলে জলের মতো হয়, জল কিন্তু সেই উষ্ণতায় জমে কিন্তু বরফের মতো হয়। শুধুমাত্র কি যে বরফটা গলানোর জন্য তাপ প্রয়োগ করতে হয় উষ্ণতা স্থির রেখে, আর জলটাকে জমে বরফ পরিণত করার জন্য তাপ নিষ্কাশন করতে হয় উষ্ণতা স্থির রেখে। এরপর আসছে যে যখন কোন পদার্থ কঠিন থেকে তরল হয় তখন তার আয়তনের কিরূপ পরিবর্তন হয়। কঠিন থেকে তরলে পরিণত হলে কিছু পদার্থ আছে যেগুলো আয়তনে বাড়ে, আর কিছু পদার্থ আছে যেগুলো আয়তনে কমে। কঠিন থেকে তরল পরিণত হলে আয়তনে বাড়ে, যেমন হচ্ছে মোম, মাখন, সোনা প্রভৃতি। আবার কঠিন থেকে তরলে আয়তন কমে, যেমন হচ্ছে বরফ, ঢালাই লোহা প্রভৃতি। অর্থাৎ জল যদি বরফ যদি গলে যদি জলে পরিণত হয় তার কিন্তু আয়তন কমে যায়, বৃদ্ধি কিন্তু পায় না। এখানে হ্যাঁ, এবার দেখো যে তার মানে কি, তার মানে সমভরের বরফ অপেক্ষা সমভরের জলের কিন্তু আয়তন হচ্ছে কম, ঘনত্ব বেশি। জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এই উষ্ণতা থেকে যদি জলের উষ্ণতা কমানো হয় তাইলেও তার ঘনত্ব কমবে, আর বাড়ানো হলেও ঘনত্ব কমবে। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ অপেক্ষা বেশি ভারী। এই জন্যই বরফ কিন্তু জলের উপর ভাসে। অর্থাৎ জল জমে বরফ হলে তার আয়তন বাড়ে, আর জল জমে বরফ হলে আয়তন বাড়া কিন্তু কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধা আছে। প্রথমে আলোচনা করি সুবিধা কি? সুবিধা হচ্ছে জল জমে বরফে পরিণত হওয়ার জন্যই যে শীতের দেশে যেসব নদী থাকে, নদী পুকুর এইসব জায়গায়, এখানে কি হয়, এখানে তো শীতকালে উষ্ণতা কমে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে। উষ্ণতা এত কম থাকে যে সেই উষ্ণতায় কি হয়, সেই উষ্ণতায় যে জল জমে বরফে পরিণত হয়ে যায় পুকুর বা নদী। তাহলে যদি জলটা যদি জমে বরফে পরিণত হয়ে যায় তাহলে তো যে পুকুর বা নদীর যে জলজ প্রাণীরা, মাছ বা অন্যান্য প্রাণীরা, তারা তো মারা যাবে। কিন্তু তা হয় না। কেন হয় না? কারণ জল জমে বরফ পরিণত হলে সেটা কি হালকা হয়ে যায়, আর হালকা জিনিস কোথায় থাকে? উপরে থাকে। তাই বরফ থাকে উপরের স্তরে, নিচের স্তরে কি থাকে? জল থাকে। অর্থাৎ সবার উপরে থাকে বরফ, যার উষ্ণতা 0 সেলসিয়াস, তার নিচে থাকে জল,
0 ডিগ্রি সেলসিয়াস, তার নিচে থাকে জল 1 ডিগ্রি সেলসিয়াস, তার নিচে জল 2 ডিগ্রি সেলসিয়াস, তার নিচে জল 3 ডিগ্রি সেলসিয়াস, আর সবার নিচে জল থাকে তার উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের ঘনত্ব হচ্ছে সর্বাধিক, তাই সেটা সবার নিচে থাকে। তাই যেহেতু বরফের নিচে যদি জল থাকে, তাই জলচর প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে পারে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে শীতের দেশে যেসব পাইপগুলি থাকে, সেই পাইপের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে শীতকালে জল জমে বরফের মতো হয়ে যায়। আর পাইপের মধ্যে জল জমে বরফের মতো হলে তার কি আয়তন বাড়বে, আর বাড়ার জন্য কি হয়, সেটি পাইপের দেওয়ালে প্রচণ্ড চাপ প্রয়োগ করে, যার জন্য কি দেখা যায় পাইপ অনেক ক্ষেত্রে ফেটে যায়। এবার আসছে পদার্থের যে গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি। পদার্থের গলনাঙ্কের উপর চাপের প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক বাড়ে, আর অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে। যেসব কঠিন পদার্থ গলে তরল হলে আয়তন কমে যায়, তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগে গলনাঙ্ক কমে। আর যেসব কঠিন পদার্থ গলে তরল হলে আয়তনে বেড়ে যায়, তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগে গলনাঙ্ক বেড়ে যায়। বরফের ক্ষেত্রে যেমন বরফ গলে পরিণত হলে জল হয়, আয়তন কমে যায়, তাই বরফের ক্ষেত্রে যদি তার উপর চাপ প্রয়োগ করা হয়, তাই তার গলনাঙ্ক কি দেখা যায়, কমে যায়, অর্থাৎ সেটি কম উষ্ণতায় গলে যায়। এই জন্য দেখবে দু টুকরো বরফ খণ্ডকে নিয়ে যদি চাপ প্রয়োগ করে ছেড়ে দিই, তার কি দেখা যায়, সেটি কিন্তু জোড়া লেগে যায়। কেন কেন লাগে জোড়া? কারণ দু টুকরো বরফ খণ্ডকে এখন চাপ দিচ্ছি, কি দেখা যাচ্ছে, যেখানে চাপ প্রয়োগ হচ্ছে সেখানে গলনাঙ্ক কমে যাওয়ার জন্য উষ্ণতা সেখানে গলনাঙ্ক কমে যায় না, সেই অংশের যে বরফ থাকে সেটা জলে পরিণত হয়ে যায়। আবার যে ছেড়ে দিচ্ছি সেই চাপ হ্রাসের জন্য আবার সেই অংশটি বরফ পরিণত হয়ে যায়, তাই অংশটি দেখা যায় জড়া লেগে যায়। এই প্রক্রিয়াগুলো হচ্ছে পুনঃস্থলী ভবন। গলনাঙ্কের উপর আরেকটি বিষয় প্রভাব আছে, সেটি হচ্ছে তার উপর দ্রবীভূত পদার্থের পরিমাণ। একটি পদার্থের মধ্যে যদি কোনো অপদ্রব্য মেশানো হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় তার গলনাঙ্ক কমে যায়। যেমন 3 ভাগ বরফের সঙ্গে যদি 1 ভাগ লবণ মেশাই, তা দেখা যায় যে তার গলনাঙ্ক কমে হয়ে যায় -21 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তারপর যে আমরা যে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ লবণ মিশিয়ে পর আমরা যে বরফটি পাবো, সেটির বরফ অবস্থায় থাকে, তার উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস হবে না, তা -1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ উষ্ণতা হবে অত্যন্ত কম। আর এই ধরনের মিশ্রণকে বলা হচ্ছে হিম মিশ্রণ। এটি মাছ মাংস সংরক্ষণে, আইসক্রিম প্রস্তুতিতে, এইসব ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। তাহলে আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে আমরা জানবো আপেক্ষিক তাপ সম্বন্ধে, লিন তাপ সম্বন্ধে। তাহলে যে এখনের জন্য এখানে শেষ। নমস্কার।